হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে যারা ক্লাস ইলেভেনের এডুকেশন অফলাইনে পড়ছো, আজকে তাদের জন্য আমি একটা রিভিশন ক্লাস নিয়ে আসলাম। আমরা অফলাইনে আজ পর্যন্ত দুটা ক্লাস করেছি, ঠিক আছে। এই দুটা ক্লাসের মধ্যে আমি তোমাদের বেসিক যে এডুকেশন বিষয়টা কি 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 পড়তে হচ্ছে, ঠিক আছে, এবং এডুকেশনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে এই দুটো দিনে আমি তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি। তো এই দুটো দিন আমি তোমাদের ঠিক কি কি পড়িয়েছি সেটা একটা ভিডিওতে তোমাদেরকে আমি রিভিশন করার জন্য দিয়ে দিলাম। ভবিষ্যতে যখন তোমরা এক্সামের প্রিপারেশন নিবে বা আমি মক টেস্ট নেব, তখন এই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে, তাহলে তোমাদের সামনে বা তোমাদের কাছে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমেই আমরা দেখেছিলাম যে এডুকেশন সাবজেক্টটা কি, তাই তো। যেহেতু তোমরা ক্লাস ক্লাস টেন পর্যন্ত এডুকেশন সাবজেক্টের সঙ্গে কিন্তু পরিচিত ছিলে না। এডুকেশন সাবজেক্টটা একেবারেই নতুন একটা বিষয় তোমাদের কাছে, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখে নিই, চলো এডুকেশন সাবজেক্টটা কি। দেখো, তার আগে তোমরা প্রত্যেকেই সায়েন্স থেকে কিন্তু কোথায় এসেছো, আর্টসে এসেছো, তাই তো। এবং যখন তোমাদেরকে সবাই জিজ্ঞাসা করে কিরে তুই কি নিয়ে পড়াশুনো করিস, যখন তোমরা দেখবে বলবে আর্টস নিয়ে পড়াশুনো করি, তখন তারা কিন্তু মানে একটু কেমন ভাবে আমাদের দিকে তাকায়, কেমন ভাবে বিষয়টাকে নেয়, ঠিক আছে। তারা ভাবে যে আর্টস নিয়ে পড়ার থেকে সায়েন্স নিয়ে পড়া ভালো, এইভাবে কিন্তু তারা বিষয়টা আহ, দেখে, ঠিক আছে। কিন্তু চলো দেখে নিই যে আমাদের আর্টস এবং সায়েন্সের মধ্যে সত্যিই কি গুণগত মানের কোনো তফাৎ রয়েছে, অর্থাৎ সায়েন্স খুব উন্নত বিষয়, আর্টস খুবই নগণ্য একটা বিষয়, এরকম কি। দেখো, সায়েন্সকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, যেখানে কি কি থাকছে, যেখানে থাকছে আমাদের ফিজিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, ম্যাথামেটিক্স, ঠিক আছে, বোটানি, জুওলজি, এগুলো থাকছে হচ্ছে ন্যাচারাল সায়েন্সে। যেখানে কি করা হয়, যেখানে 2+2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 4 হয় সবসময়, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, এটা কনক্রিট হয়, অর্থাৎ মূর্ত হয়, ঠিক আছে। ঠিক আরেকটা রয়েছে সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান, যেটাকে বলছো তোমরা আর্টস, বা আরেকটা বলা হয় হিউম্যানিটিস, ঠিক আছে। যেখানে 2+2 কখনোই 4 হবে না, কি হবে, 3.5 থেকে 4.5-এর মধ্যে কিন্তু এটা থাকবে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে তোমাদের আর্টস, এই হচ্ছে তোমাদের হিউম্যানিটিস, এই হচ্ছে তোমাদের সোশ্যাল সায়েন্স। এবং কেন আমি সোশ্যাল সায়েন্স বললাম তার একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো, তোমাদের এডুকেশনের বাংলা কি, শিক্ষা বিজ্ঞান। বিজ্ঞান কথাটা আছে কি না, রাষ্ট্র বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের বাংলা, সোশিওলজি সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, সাইকোলজি, তাহলে প্রতিটাতেই তো বিজ্ঞান শব্দটা জুড়ে আছে। কেন আছে, কারণ এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের অন্তর্গত একটা বিষয়, যেখানে কি করা হচ্ছে, প্রথমে পরীক্ষা করা হচ্ছে, ঠিক আছে, তারপর পর্যবেক্ষণ করা হচ্ছে, তারপর সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু এখানেও হচ্ছে। এই জন্য সোশ্যাল সায়েন্স নিয়েও কিন্তু পিএইচডি করানো হয়, বোঝা গেল। আচ্ছা, এরপর এই ছবিটা আমি দেখিয়েছিলাম, এই ছবিটার মধ্যে বোঝাতে চেয়েছি যে সোশ্যাল সায়েন্সকে আমরা সাধারণত বাইরে থেকে এইরকম একটা ডিম দেখতে পাই, ঠিক আছে। কিন্তু এই ডিমের মধ্যে যেই প্রাণের উৎসটা লুকিয়ে আছে, এই ডিমের মধ্যে সুপ্ত অবস্থায় যেই প্রাণটা আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন তোমরা বাংলা যখন পড়তে যাবে, বিভিন্ন লেখক বিভিন্ন গল্প লিখেছে, যেমন পুঁই মাচা, সম্ভবত এই গল্পটা তোমাদের ক্লাস ইলেভেনে আছে। তো এইখানে লেখক গল্পটার মধ্য দিয়ে, গল্পটার অন্তর্নিহিত অর্থ দিয়ে সমাজের কোনো একটা দিক, ব্যক্তির জীবনের কোনো একটা দিক কিন্তু তুলে ধরেছে। এইটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, বোঝাতে পারলাম। আচ্ছা, দেখো, কেমিস্ট্রি নিয়ে পড়লে কি হয়, একজন, এই যে যারা ওষুধ তৈরি করে, করোনার সময় ভ্যাকসিন তৈরি করলো, এটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়া বিষয় এবং কেমিস্ট্রি নিয়ে পড়া অকুপেশন। আচ্ছা, ফিজিক্স নিয়ে পড়লে এই দেখো ইঞ্জিনিয়ার কিন্তু হওয়া যায়। বায়োলজি নিয়ে পড়লে জীবজগৎ প্রাণী জগৎ নিয়ে কাজ করা যায়, ডাক্তার, নার্স, ঠিক আছে, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ঠিক আছে, এগুলো কিন্তু হওয়া যায়। ম্যাথ নিয়ে পড়লে ম্যাথামেটিশিয়ান আইনস্টাইনকে আমরা দেখি, ঠিক আছে। তো এটা কিন্তু হওয়া যায়। আচ্ছা, জিওগ্রাফি নিয়ে পড়লে নদী, নালা, পর্বত, অর্থনৈতিক ভূগোল এরপর রয়েছে, ঠিক আছে। এই যে এই মানুষটাকে আমরা সবাই জানি, ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা একে দেখতে পাই। আচ্ছা, হিস্ট্রি নিয়ে পড়লে রাজা মহারাজার ইতিহাস, ঠিক আছে, বিভিন্ন যুদ্ধের ইতিহাস, তারপরে হচ্ছে মুদ্রা, পিরামিড, ঠিক আছে, একজন ইতিহাসবিদ হওয়া যায়। কোন দেওয়াল কত বছরের পুরনো, কোথাকার মাটি খনন করে কি পাওয়া গেল, এগুলো কিন্তু ইতিহাসের আলোচ্য বিষয়।
ইকোনমিক্স নিয়ে পড়লে অর্থনীতি, অর্থনীতি নিয়ে পড়লে এই যে নির্মলা সীতারামাইয়া দেশের অর্থমন্ত্রী, ঠিক আছে। তারপর কে, এটা মুকেশ আম্বানি, ঠিক আছে, একজন শিল্পপতি, টাটা, ঠিক আছে, শিল্পপতি, একজন ব্যাংকার কিন্তু হওয়া যায় ইকোনমিক্স নিয়ে পড়লে। সাইকোলজি কি করে, মানুষের মনকে অধ্যয়ন করে, মানুষের আচরণকে অধ্যয়ন করে, ঠিক আছে। এবং এটা নিয়ে পড়লে কি হওয়া যায়, সাইক্রিয়াটিস্ট হওয়া যায়, কাউন্সিলর হওয়া যায়। আমরা যখন এডুকেশন পড়বো তখন দেখবো এডুকেশনাল সাইকোলজি বলে একটা কনসেপ্ট আছে, একজন টিচারেরও সাইকোলজি পড়তে হয়। কোন সাইকোলজি, চাইল্ড সাইকোলজি। আচ্ছা, এরপরে আমরা সংস্কৃত নিয়ে পড়লে কি দেখতে পাই, মহাভারত, রামায়ণ, ভারতের ঐতিহ্য, ভারতের যে ধ্রুপদী ভাষা, ঠিক আছে, সংস্কৃত ভাষা, এগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, ফিলোসফি কি, যে কোথার থেকে আসলো, ঠিক আছে, এই জগতের কিভাবে সৃষ্টি হলো, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, এগুলো হচ্ছে ফিলোসফির আলোচ্য বিষয়। আচ্ছা, এরপর পলিটিক্যাল সায়েন্স, সংবিধান, ঠিক আছে, ভারতের প্রশাসনিক, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আচ্ছা, তারপর হচ্ছে ল, অর্ডার, ঠিক আছে, এগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের আলোচ্য বিষয়। আচ্ছা, এটা হচ্ছে ঝালমুড়ির ছবি। ঝালমুড়ির ছবিটা কেন দিয়েছি, কারণ এডুকেশন সাবজেক্টটা হচ্ছে ঝালমুড়ি, এখানে সব ধরনের বিষয় রয়েছে। এডুকেশনের মধ্যে ফিলোসফি তোমরা দেখতে পারবে ফার্স্ট সেমিস্টারে, সোশিওলজির প্রভাব দেখতে পারবে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে যখন উঠবে, হ্যাঁ, তোমরা দেখতে পাবে সাইকোলজির প্রভাব, তোমরা দেখতে পারবে হিস্ট্রির প্রভাব, থার্ড সেমিস্টারে যখন উঠবে তোমরা দেখতে পারবে পলিটিক্যাল সায়েন্সের প্রভাব, ফোর্থ সেমিস্টারে যখন তোমরা উঠবে দেখতে পারবে স্ট্যাটিস্টিক্সের প্রভাব। অর্থাৎ সব কিছু নিয়ে একটা ঝালমুড়ির মতো এডুকেশন হচ্ছে আমাদের ঝালমুড়ির মতো একটা বিষয়, যেখানে সমস্ত কিছু অল্প অল্প করে আমাদেরকে কিন্তু পড়তে হয়। আচ্ছা, এইবার দেখো এডুকেশনের আলোচ্য বিষয় কি। এডুকেশন প্রথমে আলোচনা করে কাকে নিয়ে, স্টুডেন্টসকে নিয়ে। এডুকেশনের প্রধান আলোচ্য বিষয় বা তাৎপর্যপূর্ণ উপাদান হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ তোমরা। তারপরে একজন টিচার, ঠিক আছে, টিচার হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। এবার স্টুডেন্ট শিখবে, টিচার শেখাবে। এবার এই দুজনের মধ্যে যেই বিষয়টা আদান প্রদান হবে সেটাই হচ্ছে সিলেবাস বা কারিকুলাম। এবার দেখবে পড়াশোনাটা তো একটা প্রতিষ্ঠানে হয়, নিশ্চয়ই মাছ বাজারে বসে হয় না, নিশ্চয়ই তোমার পাড়ার মোড়ে, কসমোবাজারের সামনে, ট্রাফিক মোড়ে, কালীবাড়িতে হয় না, তাই তো, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে হয়। তাহলে বিদ্যালয়টাও হচ্ছে এডুকেশনের একটা উপাদান। তারপরে কি সমগ্র বিষয়টাকে কি করা হয়, এক্সাম নেওয়া হয় বা ইভ্যালুয়েশন করা হয়, যে শিক্ষকের কাছ থেকে স্টুডেন্টসটা কতটা শিখলো, ঠিক আছে, স্টুডেন্টস এই কারিকুলামটা পড়ে স্টুডেন্টসদের কতটা লাভ হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে সামগ্রিক দেশের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, সরকার যে এত টাকা খরচা করছে, এতে ভারতের জাতীয় সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিনা, সেটাও কিন্তু এই ইভ্যালুয়েশন বা এক্সামিনেশন নেওয়ার পর কিন্তু বোঝা যায়। বোঝাতে পারলাম, এগুলোই হচ্ছে এডুকেশনের আলোচ্য বিষয়। এবং এডুকেশন নিয়ে পড়লে কি হওয়া যায়, একজন ভালো টিচার হওয়া যায়, যেই টিচার স্টুডেন্টসদেরকে বুঝবে, যেই টিচার্সের মধ্যে কি থাকবে, পরিবর্তনশীলতা থাকবে, গতিশীলতা থাকবে, স্টুডেন্টসদের মনকে বোঝার চেষ্টা করবে, একজন কাউন্সিলর হবে। তোমরা তারে জামিন পার মুভিটা যখন দেখবে তোমরা বুঝতে পারবে একজন প্রকৃত টিচার কিরকম হয়। এই যে এই ধরনের হিটলারের মতো রূঢ় নিষ্ঠুর টিচার কি আমাদের পছন্দ হয়, পছন্দ হয় না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের টিচার থেকে এই ধরনের হাসি খুশি ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের মতো টিচার। বোঝাতে পারলাম আমি, অর্থাৎ এডুকেশনের আলোচ্য বিষয় কি এবং এডুকেশন নিয়ে পড়লে কি হওয়া যায়, একজন ভালো টিচার। এই জন্য দেখবে যারা হাই স্কুলের টিচার হতে চায়, যারা প্রাইমারি স্কুলের টিচার হতে চায়, যারা বিএড, যারা আপার প্রাইমারি টিচার হতে চায়, প্রত্যেককে ডিএড অথবা বিএড কোর্সটা কিন্তু করতে হয়, অর্থাৎ টিচার ট্রেনিং কোর্স, যেখানে এডুকেশন সাবজেক্টটাই কিন্তু তাদেরকে পড়তে হয়। ক্লিয়ার হলো এই পর্যন্ত? আচ্ছা, এরপর দেখো শিক্ষা দুটো অর্থ রয়েছে, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা। এটা আমরা ক্লাসে দেখেছি যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কি, যেখানে, এক সেকেন্ড, যেখানে কি থাকবে সংকীর্ণ অর্থে শিক্ষায়, সংকীর্ণ অর্থে শিক্ষায় থাকবে তোমার টিচার সেন্টার, ঠিক আছে, যেখানে বুক ওরিয়েন্টেড, যেটা আনচেঞ্জেবল, চেঞ্জ হয় না, যেটা রেজাল্টের কথা শুধু বলে, যেটা বলে যে চাকরি পাইলেই হবে, যেটা স্কুল ওরিয়েন্টেড, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা নিয়ে পড়লে পরে শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা আসে, তাদের মধ্যে জোর জবরদস্তি এরকম আসে, কোনো আনন্দ থাকে না। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষা কি, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ স্টুডেন্ট, যেখানে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক প্রভৃতি সমস্ত দিককে গুরুত্ব দিয়ে যেখানে কি এডুকেশন প্রোভাইড করা হয়। এবং এখানে শিক্ষার্থীরা এই যে দেখো কত আনন্দের সঙ্গে রিল্যাক্স মুডে থাকে, এটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব যে তোমাদের ক্লাস ইলেভেনে, দেখো তোমাদের ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু। সেমিস্টার ওয়ানে রয়েছে তোমার 4টে ইউনিট,
ঠিক আছে, বা দুটো ইউনিট, দুটো একটা ইউনিটে দুটো বিষয় রয়েছে, ইউনিট টুতেও আবার দুটো বিষয় রয়েছে, ঠিক আছে, সেমিস্টার টুতে ইউনিট ওয়ানে দুটো বিষয়, ইউনিট টুতে কিন্তু দুটো বিষয়, ঠিক তেমনই ক্লাস 12-এও তাই রয়েছে। এবার ক্লাস 11-এর সিলেবাসে কি কি রয়েছে? প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য সমূহ। এটাই আমরা কমপ্লিট কিন্তু করার দিকে এগোচ্ছি, এটাই আমরা শুরু করেছি। দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষার রূপ, সংস্থা। তৃতীয় অধ্যায় শিক্ষা ও দর্শন। দেখো ফিলোসফির প্রভাব, ওই যে একটু আগে বললাম ঝালমুড়ি, এখানে দেখো কি রয়েছে, এডুকেশন এবং ফিলোসফি, এই দুটো একসঙ্গে কি করে শিক্ষাকে প্রভাবিত করছে। তারপর শিক্ষা ও সমাজ, এডুকেশন অ্যান্ড সোশিওলজির প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে দেখো প্রথম যে অধ্যায়টা রয়েছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য, এটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। চলো তাহলে চটজলদি দেখে নিই। দেখো শিক্ষা শব্দটা সংস্কৃত শিক ধাতু বা শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ কি শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা। এই দুটো ছবির মধ্যে তফাৎ কি? এই ছবিটা হচ্ছে অগোছালো, এই ছবিটা হচ্ছে কি গোছানো। তাহলে কি করা হয়েছে? শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। একজন শিক্ষার্থী ছোটবেলায় কি থাকে? অগোছালো থাকে, তাকে সমস্ত কিছু শিখায় কে? শিক্ষা। তাকে সমস্ত কিছু শেখায় কে? একজন শিক্ষক। ঠিক আছে, এই দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ এই মিউজিক দলটাকে নিয়ন্ত্রণ কে করছে? এই যে এই লোকটা, অর্থাৎ নিয়ন্ত্রিত করা, এটাও হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, যেটা এসেছে কোথা থেকে? সংস্কৃত শিক ধাতু থেকে। এটা তোমরা ভালো মতো বুঝে নিবে। এরপর দেখো বিদ্যা, বিদ্যা এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জানা। এই দেখো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাইরের থেকে অনেক কিছু মাথার মধ্যে ঢোকাচ্ছে, বাইরের থেকে অনেক কিছু কি হচ্ছে? মাথার মধ্যে ইনপুট করা হচ্ছে, কোনো কিছু জানা মানেই হচ্ছে সেটা বিদ্যা। আচ্ছা, এরপর এডুকেশন, এটা একটা ইংরাজি শব্দ, এই শব্দটা ল্যাতিন শব্দ। কেউ বলে এডুকেটাম থেকে এসেছে, যার অর্থ টিচিং। কেউ বলে এডু কেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু নারিশ। কেউ বলে এডু শেয়ার থেকে এসেছে, যার অর্থ টু লিড আউট। কেউ বলে এডু কেশিও, যার অর্থ হচ্ছে টু ড্র আউট। এডুকেটাম টিচিং, বা হচ্ছে তোমার এডু কেয়ার হচ্ছে নারিশ করা, ঠিক আছে, নারিশ মানে কি? পরিচর্যা করা, কেয়ার করা, ঠিক আছে, এটা হচ্ছে এডুকেশনের সংকীর্ণ অর্থে শিক্ষা। এইটুকু হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, এই দুটো। আর এই দুটো হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। কেন এডু শেয়ার আর এডুকেশীয় ব্যাপক অর্থে? কারণ এখানে শিক্ষার্থীকে ধরে বেঁধে কোনো কিছু শেখানো হচ্ছে না, জাস্ট শিক্ষার্থী কোথাও আটকে গেলে তাকে সাহায্য করা হচ্ছে, তার ভেতরের সুপ্ত গুণাবলীকে টেনে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে এই এডু শেয়ার এবং এডুকেশীয়তে। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এরপর দেখো প্রাচীন শিক্ষা ব্যবস্থা। প্রাচীনকালে, ঠিক আছে, আগেকার দিনে শিক্ষাটা কিরকম ছিল? শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান দেবে, শিক্ষার্থী জ্ঞানটা গ্রহণ করবে, অর্থাৎ একমুখী, একমুখী। বোঝা যাচ্ছে? এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে কি? শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান দেবে, শিক্ষার্থী সেটা গ্রহণ করবে, শিক্ষার্থী আবার ফিডব্যাক দেবে। যেমন ফ্লিপকার্টে কোনো একটা কিছু কেনার পর তোমরা ফিডব্যাক দাও কি না? এখানে শিক্ষার্থীর সক্রিয়তাই হচ্ছে মেন কথা। এই জন্যই কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলা হয়েছে। কে বলেছে? রুশো বলেছে আধুনিক শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, শিক্ষার্থীর সক্রিয়তাই হচ্ছে এখানে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম আমি? আচ্ছা, এরপর এগুলো আমরা দেখেছি অলরেডি। আচ্ছা, এরপর আমাদের লক্ষ্য হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা থেকে ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু যাওয়া। ঠিক আছে, ব্যাপক অর্থে শিক্ষায় যখন আমরা দেখি পার্থক্য, যখন আমরা করি, তখন আমরা যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে জ্ঞান বৃদ্ধি করবে, ডিগ্রি লাভ, দাতা গ্রহীতার সম্পর্ক, শিক্ষক অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া, বিদ্যালয় ভিত্তিক পুঁথিকেন্দ্রিক প্রক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার হচ্ছে কি? বৈশিষ্ট্য। আর সরি, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। আর ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি? ব্যাপক অর্থে সামাজিক প্রক্রিয়া, ক্রমবিকাশের প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, চাহিদা ভিত্তিক। ঠিক আছে, অর্থাৎ যা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, যা শিক্ষার্থীকে বাস্তব কি করবে? বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য, যা শিক্ষার্থীকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে কিন্তু সাহায্য করবে। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার কিন্তু বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম যে বিভিন্ন এডুকেটার্স, মহান মহান শিক্ষাবিদদের শিক্ষা সম্পর্কে ডেফিনেশন। যেমন রবীন্দ্রনাথ কি বলছিল? সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা কি করে? যা বিশ্বসত্তার সঙ্গে সঙ্গতি রেখে মানুষের জীবনকে কিন্তু গড়ে তোলে। আচ্ছা, তারপর আমরা রবীন্দ্রনাথের যে বাস্তব শিক্ষা চিন্তা, সেটা দেখি আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। প্রকৃতির কোলে শিক্ষার কথা বলেছিল। তারপর বিবেকানন্দ শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ওই যে এই যে এটা, এই যে এখানে এডু শেয়ার এবং এডুকেশিও, টু ড্র আউট, বাইরে থেকে বের করে নিয়ে আসা, লিড আউট। ঠিক আছে, এটাই হচ্ছে বিবেকানন্দ কিন্তু বলে গেছে যে অন্তর্নিহিত যে সত্তাটা রয়েছে সেটার পরিপূর্ণ ফুলফিল ভাবে সেটাকে ডেভেলপ করা, এটা বলেছে বিবেকানন্দ। গান্ধীজি কি বলেছে? দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ। রুশো, রুশো কি বলেছে? চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা। জন ডিবি কি বলেছে? যে রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার পুনর্গঠনই হচ্ছে কি? শিক্ষা। আধুনিক শিক্ষা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন। এই ডেফিনেশনগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষার সময় এই ডেফিনেশনগুলো আসবে। এবং আমি আরো কিছু ডেফিনেশন তোমাদের যখন আমি মক টেস্ট নেব বা কোশ্চেন যখন সলভ করাবো, তখন তোমাদেরকে আমি কিন্তু পড়িয়ে দেবো। ঠিক আছে, এগুলো মেন, এই পাঁচটা তোমরা মনে রাখবেই রাখবে। আচ্ছা, এরপর আমরা
দেখেছিলাম যে শিক্ষা হলো এক প্রকার প্রক্রিয়া। এই প্রক্রিয়া শব্দটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের মধ্যে অনেক কিছু প্রক্রিয়া রিলেটেড আসবে, যে শিক্ষা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা হলো মিথস্ক্রিয়ার প্রক্রিয়া। ঠিক আছে? প্রক্রিয়া জিনিসটা কি আগে বোঝো। দেখো, এই যে চা বানানো হচ্ছে এটা হচ্ছে কি একটা প্রক্রিয়া। আর এই যে চাটা সার্ভ করা হচ্ছে এটা হচ্ছে ফল। বোঝা যাচ্ছে? অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া, আর শিক্ষিত মানুষ যদি আমি এখানে বলতে চাই, তাহলে এটা হচ্ছে কি ফলাফল। যেমন গীতায় কি বলা হয়েছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। মা মাংস তৈরি করছে, রান্নাঘরে আছে, ঠিক আছে, গ্যাসের সামনে রান্না বান্না করছে, এটা হচ্ছে প্রক্রিয়া। আর যখন তুমি প্লেটে গরম গরম মাংসটা ভাতের সঙ্গে খাচ্ছ, ঠিক আছে, তখন সেটা কি ফলাফল। বোঝা যাচ্ছে? তো শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া। দেখো, এই যে মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, বিকাশের প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া, বহুমুখী, সামাজিক, স্বয়ংক্রিয়, এগুলো সব আমি বোঝাবো তোমাদেরকে। দেখো, এই যে প্রক্রিয়া হচ্ছে একটা সাইকেল। দেখো, অনবরত এটা হচ্ছেই, ঠিক আছে, কোথাও কিন্তু থামছে না প্রক্রিয়াটা। শিক্ষা কি চলতেই থাকে, সারা জীবনব্যাপী চলতে থাকে। এই জন্য শিক্ষাকে কি বলা হয়, জীবনব্যাপী প্রক্রিয়া, বিকাশের প্রক্রিয়া। দেখো, জন্ম থেকে শুরু হয়, মৃত্যুর পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে। অর্থাৎ তোমাদের বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছে, তারা তোমাদের থেকে স্মার্টফোন চালানো শেখে কি শেখে না? শেখে তো। এই যে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে, সেখানে ডিবিটি লিঙ্ক করাতে হচ্ছে। তাহলে এই ডিবিটি লিঙ্ক কি বাবু, একটু বলতো আমাকে। এটাও তো তোমাদের কাছ থেকে শিখছে। অনুরূপভাবে তোমরাও কিছু, যে দাদু ওই সময় এটা কিভাবে করতো, ঠিক আছে, ওই সময় হলদিবাড়িটা কিরকম ছিল, ওই সময় ইতিহাস কিরকম ছিল, ঠিক আছে, এগুলোও তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে শিখছো। বিভিন্ন পূজা অর্চনা, বিভিন্ন নিয়মাবলী তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে শিখে থাকো, তাই তো? অর্থাৎ প্রতিটা মানুষই জীবনের প্রতিটা মুহূর্তে কিন্তু কিছু না কিছু শিখে চলে। শিক্ষা কিন্তু কখনোই এই যে 5 বছর বয়সে শুরু হলো, 50 বছর বয়সে গিয়ে শেষ, ঠিক আছে, এটা কিন্তু কখনোই হবে না। এটা সারা জীবন ব্যাপী চলে। ইংরাজিতে বলছে লাইফ লং প্রসেস। আচ্ছা, তারপর দেখো, সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। সমস্যা সমাধান কি, যে কোনো একটা সমস্যাকে সমাধান করতে হবে, এটাই হচ্ছে শিক্ষা তোমাদেরকে শেখায়। বোঝাতে পারলাম আমি? আচ্ছা, তারপর হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ স্টুডেন্টসদের অ্যাক্টিভিটি, স্টুডেন্টসদের কি সক্রিয়তা, শিক্ষার্থীর সক্রিয়তা এখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাকে নিজের পড়াটা নিজেকেই করতে হবে। তোমাকে খাবারটা মুখের ভেতরে মা তুলে দিতে পারে, কিন্তু চাবাতে হবে তোমাকে নিজেকেই। এটাই হচ্ছে শিক্ষা। আচ্ছা, তারপর মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া বা সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা সমাজে কি অনেক ধরনের মানুষের সঙ্গে থাকি, আমরা একা কখনোই সমাজে বসবাস করতে পারবো না। তাই সমাজে থাকতে হলে সমাজে প্রতিটা মানুষের সঙ্গে কি অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা আনতে হবে। আমরা নিজে যেমন কোন একটা বিষয়ে মতামত দেব, ঠিক তেমনি অপর ব্যক্তিটা ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে কি বলছে, তার মতামতটাও আমরা কিন্তু শোনার চেষ্টা করব। একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে মিথস্ক্রিয়া, এটাই হচ্ছে সামাজিক প্রক্রিয়া। শিক্ষা আমাদেরকে মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সামাজিক জীবে পরিণত করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতক্ষণ আমাদের কি শিক্ষার অর্থ হয়ে গেল। শিক্ষা শ্বাস ধাতু থেকে, শিখ ধাতু থেকে, বিদ্যা বিদ ধাতু থেকে, এডুকেশন, এডুকেয়ার, এডু সেয়ার, এডুকেশিও, এডুকেটাম, ঠিক আছে, ধারণা যে শিক্ষা একটা প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এরপর আমরা দেখব শিক্ষার লক্ষ্য। দেখো, প্রতিটা বিষয়ের কিন্তু একটা কি থাকে, একটা লক্ষ্য থাকে। প্রতিটা বিষয়ের একটা কি থাকে, লক্ষ্য থাকে। আজকে তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের একটা লক্ষ্য আছে। আমি ভিডিওটা বানাচ্ছি, আমাদের একটা লক্ষ্য আছে। বাড়ির থেকে বেরাও, বাইরে গিয়ে দেখো, প্রতিটা মানুষ যে রাস্তায় ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, প্রত্যেকের লক্ষ্য আছে, একমাত্র পাগল ছাড়া, ঠিক আছে। যেই মানুষটা সকালবেলা সবজির বস্তা নিয়ে ট্রেনে করে শিলিগুড়ি যাচ্ছে মাল দিতে, ঠিক আছে, তারও জীবনের কিছু লক্ষ্য আছে। প্রতিটা মানুষের প্রতিটা ক্রিয়াকর্মের কিন্তু একটা লক্ষ্য আছে। ঠিক তেমনই শিক্ষারও লক্ষ্য আছে। শিক্ষার প্রধান দুটি লক্ষ্য, একটা কি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি, যেখানে ব্যক্তির দৈহিক বিকাশ, তার মানসিক বিকাশ, তার নৈতিক বা মোরাল ডেভেলপমেন্ট, বৃত্তিমূলক বিকাশ এবং ইমোশনাল বা প্রাক্ষবিক বিকাশ। অর্থাৎ এক একটা ব্যক্তি এই সমাজে, যদি মনে করো এই যে সমাজ বললাম, এই সমাজের মধ্যে একটা ব্যক্তি নিয়েই তো একটা ব্যক্তি, তারপর আরেকটা ব্যক্তি, তারপর আরেকটা ব্যক্তি, এইভাবে ব্যক্তিদের নিয়েই তো একটা সমাজ তৈরি হয়। তাই একটা ব্যক্তিকে উন্নত করা শিক্ষার লক্ষ্য। একটা ব্যক্তির দৈহিক বিকাশ, তার মানসিক বিকাশ, ঠিক আছে, তার নৈতিক বিকাশ, তার প্রাক্ষবিক বিকাশ করা হচ্ছে শিক্ষার কি লক্ষ্য। ঠিক আছে, ব্যক্তি যদি উন্নত না হয়, তাহলে সে কিন্তু সমাজে থাকতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য, যেখানে কি সামাজিক রীতিনীতি মানতে হবেই হবে। ঠিক আছে, যখন অভয়া কাণ্ডটা হলো, তখন আমরা কি ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে সামাজিক স্বার্থে আমরা কিন্তু রাস্তায় নেমেছি। ঠিক আছে, সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানো শিক্ষার লক্ষ্য। সহযোগিতার মনোভাব, সহমর্মিতা, সহধর্মিতা, সিম্প্যাথি, ইমপ্যাথি, অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের জুতোতে পা দিয়ে সেই অনুভূতিটা নিজের মধ্যে নেওয়া, সামাজিক উন্নতি, সামাজিক কর্তব্য, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। ক্লিয়ার হচ্ছে? এরপর দেখো এই যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য কি, এটা হচ্ছে একই মুদ্রার দুটো পিঠ, একই মুদ্রার দুটো পিঠ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য মাল্টিপল বাই সমাজতান্ত্রিক লক্ষ্য ইকুয়ালস টু শিক্ষা। বোঝাতে পারলাম আমি? আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে তোমাদের এই যে এই অধ্যায়টা কিন্তু গেল। এই যে দেখো শিক্ষার অর্থ কি, ধারণা কি, শিক্ষার লক্ষ্য কি, এই পর্যন্ত কিন্তু তোমাদের হয়ে গেল। ঠিক আছে?